মাঘের শুরুতে আবারও শীতের দাপট, কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। বিপাকে খেটে খাওয়া মানুষ, মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ফ্যাসিস্ট সরকারের কারণেই বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি, কুড়িগ্রামে জামায়াত আমির, ক্ষমতায় গেলে সমন্বিত উন্নয়নের আশ্বাস। টঙ্গীর তুরাগ তীরে 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমা। প্রথম পর্বের আয়োজনে জুবায়েরপন্থীরা চলছে ময়দান তৈরির কাজ। কক্সবাজারে পাহাড় থেকে উদ্ধার অপহৃত 15 জন। বান্দরবানে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত 3 বাংলাদেশি। এবং সরকার বিদায় নিলেও কুষ্টিয়ায় কমেনি আওয়ামী লীগ নেতার দাপট, এখনো দখলে শিক্ষকের বাড়ি, দাঁড়ে দাঁড়ে ঘুরলেও মিলছে না সমাধান। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। ভোর থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। কনকনে ঠান্ডায় শীত অনুভূত হয় বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন থেকে আবারও আসছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বিঘ্ন হতে পারে যানবাহন, ফেরি ও বিমান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কথায় আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস বলছে, আগামী রোববার থেকে সারা দেশে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। এতে যান, ফেরি ও বিমান চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে বলেও জানানো হয়। আগামী 25 তারিখ থেকে অনেকটা টেম্পারেচার কমে আসবে। তখন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে। এইটাই কন্টিনিউ করবে মানে 25, 26, 27 এখানে, এবং 27 তারিখের পর এরপরে অনেকটা টেম্পারেচার অনেকটাই রাইজ করবে। লালমনিরহাটে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সকাল 7টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। ঘন কুয়াশায় ঢেকে আছে মৌলভীবাজার। গত 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা নেমেছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাস আর সারাদিন কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় শীত অনুভূত হচ্ছে বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এ জেলায়ও গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত রাত থেকে খুব ঠান্ডা এবং শীত পড়তেছে, কুয়াশার মতন আসতেছে এবং পানির মতন টিপটিপ করে পানি পড়তেছে। খুবই ঠান্ডা, আমরা বেড়াডাড়া করতে পারি না, আমরা খুবই সমস্যা পড়েছি। গতকাল কুয়াশা ছিল, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা। নেত্রকোনায় গত 2 দিন ধরে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত 2-3 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া, মুরব্বীদের রোগব্যাধি প্রচন্ড পরিমাণ বাড়তেছে। হচ্ছে আমরা তো রাত্রে এবং দিনে গাড়ি চালাই, এখন রাতের অবস্থানটা তো কুয়াশা আরো বেশি, পরিস্থিতি ভয়াবহ। আমার একটা সমস্যা, আমি আপনার গাড়ি লইয়া বাইরে হলে আপনার কুয়াশা লাগে, কোনো কিছু দেওয়া যায় না। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ প্রচন্ড শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামায়াত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণাও দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করা হবে। জামায়াতের কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দেন জামায়াত আমির। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে?
কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। সপ্তাহ শেষে দেশের বাজারে স্বস্তি ফিরেছে সবজিতে। 20 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের সবজি। কমেছে মাছের দামও, তবে বাড়তি ইলিশের দাম। লক্ষ্মীপুরের এক বাজারেই গরুর মাংস বিক্রি হচ্ছে 3 ধরনের দামে। নোয়াখালীতে অস্থির চালের বাজার। সহকর্মীদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ময়মনসিংহের সবজি বাজারে ফিরেছে স্বস্তি। শিম টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে, বেগুন 40 টাকা, আলু 20 থেকে 25 টাকা। ছোট মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। ব্রয়লার মুরগি 180 টাকা ও সোনালী মুরগি 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বাজারে কমেছে সবজির দাম। 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে আলু, ফুলকপি, শিম, বাঁধাকপি, মূলা, লাউ, শালগম ও মিষ্টি কুমড়া। কাঁচামরিচ, বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। সবকিছু বাড়তি, কিছু কমতি দেখতেছি না। আলু বলতেছে কম দাম, এখানে বিক্রি করে 50 টাকা, সরকার বলে 40 টাকা, 40 টাকা। অনেক দাম, অনেক দাম। এটা মনিটরিং না করলে আপনি দাম কমাতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম চাঁদপুর মাছঘাট। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়তি দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজিতে। ইলিশ কেনার জন্য এসেছি ঘাটে, কিন্তু মাছের দাম অনেক বেশি, আমাদের আয় সীমার বাইরে। মাছের ভাই আমদানি কম থাকার কারণে আজকে মাছের দামটা অনেক বেশি। আপনার মাছ আসলে আবার মাছের দাম কম হবে। নোয়াখালীতে অস্থিরতা চালের বাজারে। বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। মিনিকেট চাল প্রতি কেজি 80 থেকে 85 টাকা, নাজিরশাইল ও পাইজাম 70 থেকে 75 টাকা। আটার চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিযায়ী পাখির কলতানে মুখর ঠাকুরগাঁওয়ে রামরাই দিঘি। জলাশয় জুড়ে পাখিদের মেলা। উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। বান্দরবানে মিয়ানমার সীমান্তে আলাদা মাইন বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 বাংলাদেশি। শুক্রবার সকাল 6টার দিকে মিয়ানমারে পণ্য পাচার করতে যান বান্দরবানের নাইংখংছড়ি উপজেলার আলী হোসেন। এই সময় নো ম্যানস ল্যান্ড এলাকায় মিয়ানমার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং হাসপাতালে ভর্তি করে। সকাল 8:30টার দিকে দুছড়ি সীমান্তে অপর একটি মাইন বিস্ফোরণের ঘটনায় আহত হন স্থানীয় ছাত্রলীগ নেতা রাসেল নামে একজন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। আর সকাল 10:30টার দিকে সীমান্তের আরেকটি পয়েন্টে বিস্ফোরণে আরিফ উল্লাহ নামে আরেক বাংলাদেশি আহত হয়। কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অভিযানে অপহরণের শিকার 15 জনকে উদ্ধারের দাবি করেছে পুলিশ। একই সঙ্গে 2 অপহরণকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে টেকনাফের বাহারছড়া এলাকার পাহাড়ের চূড়ায় চালানো ওই অভিযানে 10 থেকে 15 জন অপহরণকারী পালিয়ে গেলেও আটক করা হয় হারুন ও নূর মোহাম্মদ নামের 2 সহোদর অপহরণকারীকে। উদ্ধার হওয়াদের মধ্যে স্থানীয় 5 জন এবং রোহিঙ্গা 10 জন। সেখানে 6 শিশু রয়েছে। পুলিশ আরও জানায় গেল 16 থেকে 17 দিন যাবৎ এক করে ভুক্তভোগীদের পাহাড়ে এনে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। দেখছেন দেশ জনপদ সংবাদ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ইস্তেমার প্রস্তুতি। 31 জানুয়ারি শুরু হতে চলেছে 58তম বিশ্ব ইস্তেমা। চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার প্রথম পর্বের আয়োজন করবে তাবলিগ জামাত শুরাই নিজাম। এরপর 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের আয়োজন করার কথা রয়েছে সাদ অনুসারীদের। বর্তমানে তুরাগ নদের তীরবর্তী 160 একর জমি জুড়ে চলছে মাটি কাটা, খুঁটি গাঁথা,
ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের সামিয়ানা তৈরির কাজ। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। ইজতেমা সামনে রেখে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। ময়দানের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও চলমান রয়েছে। গাজীপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। এছাড়াও খাগড়াছড়ি ও নড়াইলে আলাদা দুর্ঘটনায় আহত হয়েছেন 17 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে গাজীপুরের খোলাপাড়া রেলগেট এলাকায় একটি মোটরসাইকেল রেলগেট অতিক্রম করছিল। ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। ঘটনাস্থলে 2 আরোহীর মৃত্যু হয়। শুক্রবার সকাল 7টার দিকে নাটোরের নয়াবাজার এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 1 জন। আর সদরের 10 নম্বর ব্রিজ এলাকায় বাস চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 1 নারীর। এদিকে খাগড়াছড়িতে পিকনিকের বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত হন 15 জন। নড়াইলে ঘন কুয়াশায় প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন 2 জন। আগামী 2 বছরে সারা দেশে 100টি নতুন গ্যাস কূপ খনন ও 31টি গ্যাস কূপ সংস্কার করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। জ্বালানি সচিব আরও বলেন, গ্যাস মজুদের জায়গার স্বল্পতা থাকায় বৃহৎ আকারে আমদানি সম্ভব হচ্ছে না। সরকার মজুদের জায়গা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব। আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াক ওভার, অর্থাৎ যে পুরোনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াক ওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। আর এগুলিকে বলা হয় আপনার মনে অনুসন্ধান কূপ নতুন। আর এখানে যদি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যদি আমরা গ্যাস পাই, তাহলে এখানে আশেপাশে আরো অনেকগুলি উন্নয়ন কূপ খনন করা হবে যাতে এখান থেকে আরো গ্যাস উৎপাদন করা যায়। কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে স্কুল শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ। 3 বছর ধরে জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়ি দখল করে লাগিয়ে রেখেছেন তালা। দখল ছাড়তে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ফেরত পেতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় ওই স্কুল শিক্ষক, তবুও মিলছে না সুরাহা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে আমরা বাকিটা জানব। কুষ্টিয়া শহরতলির বাড়াদি এলাকার স্কুল শিক্ষক কাজী রেজাউল করিম 2023 সালে ওই এলাকাতেই একটি জমিসহ বাড়ি কেনেন তিনি। তবে সেই বাড়ির দিকে চোখ পড়ে 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়িটি দখল করে লাগিয়ে দেন তালা। সে সময় ওই স্কুল শিক্ষক প্রশাসন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও উদ্ধার করতে পারেনি তার দখল হওয়া বাড়িটি। নাম খারিজ, আমার দলিল সব কিছু আমার আছে। হঠাৎ করে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ময়েন উদ্দিন আর তার অনুসারীরা এসে আমার বাড়িটায় তালা দিয়ে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ময়েন উদ্দিন গ্রেপ্তার হলে বাড়িটি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করে স্কুল শিক্ষক রেজাউল। তবে সে আশাও পূরণ হয়নি তার। আওয়ামী লীগ নেতা ময়েন জেলে থাকলেও তার সহযোগীরা এখনও দখল করে রেখেছে বাড়িটি। দখল ছাড়তে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। ময়েন জেল হাজতে থাকলেও তার অনুসারীরা, তার ভাই ভাস্তিরা আমাকে জোর করে আমার বাড়িটা দখলে রেখেছে এবং বাড়ি ছাড়বে মর্মে আমার কাছে বিভিন্ন 5 লাখ টাকা দাবি করেছে। এতদিন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ময়েনের দাপটে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও এখন স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতার দখলকৃত স্কুল শিক্ষকের বাড়িটি উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ চায় তারা। বাড়িটা হচ্ছে রেজা মাস্টারের। ময়েন আওয়ামী লীগ নেতা সেক্রেটারি ময়েন দখল করে তালা মারি রাখেছে। ওনার বাড়িটা তাড়াতাড়ি জন্য প্রশাসন দেখে মুক্ত করে দেয়। তবে এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ওই স্কুল শিক্ষককে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তিনি আমাদের কাছে যদি আবেদন করেন, তার আবেদন এবং তার যে সমস্ত ডকুমেন্ট আছে, জমির কাগজপত্র আছে, অর্থাৎ খাজনা, দাখিলা বা অন্যান্য যে সমস্ত কাগজ থাকার কথা, ওইগুলি যাচাই বাছাই সাপেক্ষে ওনার প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকের বাড়ি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বাড়িটি দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। পাঠ্য বইয়ে ২৪-এর স্পিরিট প্রতিফলিত হতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষা অধিকার সংসদের নেতারা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের আব্দুল ফারুক সম্মেলন কক্ষে এক সভায় কথা বলেন তারা। বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে পাঠ্য বইয়ে সেটি উপস্থাপন করা হয়নি। বক্তারা বলেন, কাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে এবং কাদের দ্বারা এই ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে তারও বর্ণনা তুলে ধরা হয়নি। আমরা দেখতে পেলাম পাঠ্যপুস্তকে জুলাই অভ্যুত্থানের কোনো সামগ্রিক আলোচনা নেই। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত তথ্য, ছবি অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে, সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি। প্রত্যাশা ছিল যে ফ্যাসিস্ট রিজিমের শেষ হওয়ার সাথে সাথে কিন্তু শিক্ষা খাতে যেই অগ্রগতিগুলো হয়নি সেই অগ্রগতির চাকাটা চালু হবে, যেভাবে ঢেলে সাজানো দরকার তরুণ সমাজের জন্য, সেক্ষেত্রে আমরা বড় রকমের পরিবর্তন দেখব। হতাশাটা সেই জায়গাতেই। শীত শুরু হলেই পরিযায়ী পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে ছুটে আসা পাখি প্রেমীরা। দর্শক, বলছি ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কৈল উপজেলার রামরাই দিঘির কথা, যেখানে প্রতি শীতে এক ঝাঁক পরিযায়ী পাখি আসে। পাখিদের আগমনে পুরো দিঘির জলাশয় সেজেছে এক নতুন রূপে। স্থানীয় প্রশাসন বলছে যে পাখিদের নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখছেন তারা। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রানী শঙ্কৈল উপজেলা। এ উপজেলায় ৪২ একর জমি জুড়ে অবস্থিত প্রাচীন রামরাই দিঘি। প্রতিনিয়ত এখানে দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। প্রতিবারের মতো এবছরও শীত মৌসুমে রামরাই দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রাচীন ও সর্ববৃহৎ রামরাই দিঘিটি এখন যেন পাখির কলতানে মুখরিত। ঝাঁকে ঝাঁকে পাখির সমাগম হয়েছে এখানে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখির কিচিরমিচির শব্দ আর উড়াউড়ির দৃশ্য ধারণের চেষ্টায় মেতেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন। দর্শনার্থীরা মুগ্ধ হলেও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। সাইবেরিয়া থেকে আগত, যেটাকে আমরা অতিথি পাখি বলে থাকি, সেই পাখিকে আমরা দেখার জন্য এসেছি। শীতকালে রামরাই দিঘিতে পাখি বিকাল টাইমে দেখতে আসি। ডেলি ঠান্ডা শীতেই আসে, পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর কি। এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমরা চাই যে প্রতিটা যেন ধারাবাহিকভাবে সুষ্ঠুভাবে থাকে, যেন কোনো কেউ পাখি শিকার না করে। খুব ভালো লাগলো, এই পাখিগুলা যেন কেউ শিকার না করে, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। কেউ যাতে অতিথি পাখি শিকার করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাখিদের যেন কেউ বিরক্ত না করে সেজন্য আমরা ৩ জন প্রহরী নিয়োগ করেছি এবং নিয়মিত এগুলো তদারকি করি। সেখানে 2টা স্পিড বোট ছিল, সেগুলো আমরা অলরেডি বন্ধ রেখেছি। পাখিদের এই নিরাপদ আবাসস্থল হিসাবে আমাদের রামরাই দিঘিকে যা যা সুরক্ষিত করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। অবাধ নিরাপদ বিচরণ হবে মনোমুগ্ধকর পরিযায়ী পাখিদের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান 10 মাঘ উপলক্ষে মাইজ ভান্ডারীর ওরস শরীফে আসেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। এ সময় তিনি উপস্থিত অনুপস্থিত সকলে পবিত্র আশা পূরণ করার জন্য ফরিয়াদ করেন এবং বাংলাদেশের উপর রহমত কামনা করেন। বিশ্বের প্রতিটি অঞ্চল যেখানে অস্ত্রের ঝনঝনানি চলছে, যুদ্ধ বিগ্রহে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, নির্যাতন হত্যার শিকার মানুষদের তথা পুরো মানব জাতিকে হেফাজতের জন্য ফরিয়াদ করেন তিনি।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17। উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলার বালিকা দলকে ৩-০ গোলে হারিয়েছে নানিয়ারচর উপজেলা বালিকা দল। অন্যদিকে দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলায় রাঙাবালি উপজেলা বালক দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী পৌরসভা দল। অন্যদিকে মেয়েদের টুর্নামেন্টে শিরোপা জয়লাভ করে পটুয়াখালী সদর উপজেলা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ সোহেল রানা। টুর্নামেন্টে ৮ উপজেলার ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। দর্শক, এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাঘের শুরুতে আবারও শীতের দাপট, কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, বিপাকে খেটে খাওয়া মানুষ, মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ফ্যাসিস্ট সরকারের কারণেই বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি, কুড়িগ্রামে জামায়াত আমির ক্ষমতায় গেলে সমন্বিত উন্নয়নের আশ্বাস। টঙ্গীর তুরাগ তীরে ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমা, প্রথম পর্বের আয়োজনে জুবায়েরপন্থীরা, চলছে ময়দান তৈরির কাজ। কক্সবাজারের পাহাড় থেকে উদ্ধার অপহৃত ১৫ জন, বান্দরবানের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশি। এবং সরকার বিদায় নিলেও কুষ্টিয়ায় কমেনি আওয়ামী লীগ নেতার দাপট, এখনো দখলে শিক্ষকের বাড়ি, দাঁড়ে দাঁড়ে ঘুরলেও মিলছে না সমাধান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।